আজকে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব দেখো, ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো। এই প্রশ্নটা এবছর পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এই প্রশ্নটা প্রথম অধ্যায় থেকে এবছর পরীক্ষায় দেওয়ার চান্স অনেকটাই। ভালো করে তোমরা নোটটা বুঝে নাও এবং কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই জানাবে। আর কিভাবে একটা ভালো নোট গুছিয়ে লেখা যায় এটা দেখলে তোমরা একটা ধারণা পেয়ে যাবে। দেখো, প্রথম থেকে ভালো করে মনোযোগ সহকারে শোনো। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে জাতীয় শক্তি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু জাতীয় শক্তি বা ক্ষমতা বলতে কী বোঝায় সে সম্পর্কে মতপার্থক্য আছে। সহজভাবে বলা যায়, অন্যের আচরণকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাকে বলে শক্তি। অধ্যাপক মর্গেনথাউ তার লেখা পলিটিক্স অ্যামং নেশন গ্রন্থে বলেছেন, কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির কাজকর্ম, আচরণ ও মনের ওপর প্রভাব বিস্তার করে, তখন বলা যাবে সেই ব্যক্তির শক্তি বা ক্ষমতা আছে। একইভাবে কোনো রাষ্ট্র বা জাতি যদি অন্য রাষ্ট্রের কাজকর্মকে প্রভাবিত করে, তবে সেই ক্ষমতার নাম জাতীয় শক্তি। তারপরে কি বলা হচ্ছে দেখো, কেউ কেউ বলেছেন, মনের ওপর নয়, আচরণের ওপর প্রভাব বিস্তারের নাম শক্তি, কারণ মনের ওপর প্রভাব বিস্তারের প্রমাণ সবসময় পাওয়া যায় না। অধ্যাপক ফাঙ্কেল বলেছেন, অপরের মন ও কার্যাবলীকে নিয়ন্ত্রণ করার সামর্থ্য হলো শক্তি। তখন বলছে সেই ক্ষমতাকে বলা যাবে জাতীয় শক্তি। তারপরে দেখো, এক্ষেত্রে প্রশ্ন জাগে, অপরকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে বল প্রয়োগ করা যাবে কি না। অধ্যাপক পামার ও পার্কিন্স তাদের লেখা ইন্টারন্যাশনাল রিলেশন গ্রন্থে বলেছেন, স্বাভাবিকভাবে যদি অন্যকে নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে প্রয়োজনে বল প্রয়োগ করতে হবে। তারপরে দেখো এবারে, শক্তি বা ক্ষমতার উপাদান। এখানে কি বলা হচ্ছে, শক্তি বা ক্ষমতার উপাদান হিসাবে যেসব বিষয়ের কথা উল্লেখ করা যায় সেগুলি হলো, দেখো 1 নম্বর পয়েন্ট হচ্ছে ভৌগোলিক উপাদান। এখানে কি বলতে হবে তোমাকে, আন্তর্জাতিক সম্পর্কের বিশারদ মর্গেনথাউয়ের মতে ভৌগোলিক উপাদান হলো এমন একটি উপাদান যার ওপর কোনো জাতির কোনো জাতীয় শক্তি নির্ভরশীল, যার ওপর কোনো জাতীয় শক্তি কি নির্ভরশীল। ভৌগোলিক উপাদানের মধ্যে রয়েছে কি দেখো, অবস্থান, আয়তন, ঠিক আছে। অনুকূল ভৌগোলিক অবস্থান দেশের সামরিক ও নিরাপত্তাজনিত ব্যবস্থাকে প্রভাবিত করে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব দিকে 3000 মাইল এবং পশ্চিম দিকে 6000 মাইল জলপথ তাকে নিরাপত্তার দিক থেকে সুবিধাজনক অবস্থায় রেখেছে। তারপর আয়তনে কি বলা হচ্ছে, ভূভাগের বিশাল আয়তন সামরিক দিক থেকে সুবিধাজনক অবস্থার সৃষ্টি করে বলে মনে করা হয়। তারপরের পয়েন্ট হচ্ছে ভূপ্রকৃতি, যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা ভূপ্রকৃতির ওপর নির্ভরশীল। এবারে আছে জলবায়ু, পয়েন্টের মধ্যে এগুলো আছে। জলবায়ু দেখো, জলবায়ু মানুষের কর্মক্ষমতা নির্ধারণ করে জাতীয় শক্তিকে প্রভাবিত করে থাকে। আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞদের মতে নাতিশীতোষ্ণ অঞ্চল কোনো দেশের বৃহৎ শক্তিরূপে আত্মপ্রকাশের পক্ষে সহায়ক। তারপরে দেখো জনসংখ্যা, এখানে কি বলা হচ্ছে, জনসংখ্যা জাতীয় শক্তির একটি উপাদান। দক্ষ পরিশ্রমী মানুষ বেশি থাকলে সেই দেশের জাতীয় সম্পদ বাড়বে এবং প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হবে। অধ্যাপক মর্গেনথাউ বলেছেন, জাতীয় শক্তির যতগুলি উপাদান আছে সেগুলি যদি থাকে, কিন্তু জনসংখ্যার যদি ঘাটতি থাকে, তবে দেশের শক্তি বৃদ্ধি পাবার সম্ভাবনা খুব কম। তবে আবার জনসংখ্যা যেমন প্রয়োজন, তেমনি অতিরিক্ত জনসংখ্যা অর্থনৈতিক অবনমন ডেকে আনে। তারপরের পয়েন্ট দেখো, প্রাকৃতিক সম্পদ। এখানে কি বলা হচ্ছে, আধুনিক বিশ্বে কোনো দেশকে শক্তিশালী দেশ হিসাবে আত্মপ্রকাশ করতে গেলে তাকে অতি অবশ্যই প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হতে হবে। আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা উচ্চমানের ইস্পাত, খনিজ তেল, ইউরেনিয়াম, গুরুত্বপূর্ণ খনিজ অত্যন্ত প্রয়োজন। প্রাকৃতিক সম্পদ হিসাবে কৃষিদ্রব্য ও খাদ্যশস্যেরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তারপরে দেখো পরের পয়েন্ট, অর্থনৈতিক সামর্থ্য। এখানে কি বলা হচ্ছে, অর্থনৈতিক সামর্থ্য ছাড়া কোনো দেশের পক্ষে জাতীয় শক্তিতে সমৃদ্ধ হওয়া সম্ভব নয়। বর্তমান বিশ্বে শিল্পোন্নত দেশগুলি এই কারণে জাতীয় শক্তির দিক থেকে সুবিধাজনক অবস্থায় রয়েছে, কারণ অর্থনীতিতে সমর্থ না হলে কোনো দেশের পক্ষে প্রাকৃতিক সম্পদ ও মানব সম্পদকে দক্ষভাবে ব্যবহার করা সম্ভব নয়। মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ক্ষেত্রে উন্নত বলে আন্তর্জাতিক ক্ষেত্রে নিজের প্রাধান্য প্রতিষ্ঠা করতে সফল হয়েছে। তারপরে দেখো সামরিক ব্যবস্থা। বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতিতে শক্তিশালী সামরিক ব্যবস্থা না থাকলে কোনো দেশের পক্ষে আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। একটি দেশের সামরিক শক্তি কেবলমাত্র গতানুগতিক স্থলবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর ওপর নির্ভর করে না। পারমাণবিক বোমা, অন্তর্দেশীয় ক্ষেপণাস্ত্র, অন্যান্য শক্তিশালী অস্ত্রের ওপর একটি দেশের সামরিক শক্তি নির্ভর করে। তারপরের পয়েন্ট হচ্ছে দেশপ্রেম। এখানে কি বলা হচ্ছে দেখো, দেশের প্রতি ভালোবাসা বা জাতীয়তা বোধ জাতীয় শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ও জার্মানি বিধ্বস্ত হয়ে গিয়েছিল, কিন্তু জাতীয়তাবোধের কারণে তারা আবার ঘুরে দাঁড়িয়েছে। তারপরে দেখো তোমাদের মূল্যায়ন লিখতে হবে একটা, সেখানে তোমরা কি লিখবে দেখো। সুতরাং দেখা যাচ্ছে যে জাতীয় শক্তি বিভিন্ন উপাদান আছে, তবে কোনো একটি উপাদান জাতীয় শক্তির পুরোপুরি নির্ভর করে না। বলছে কোনো একটি উপাদানের ওপর জাতীয় শক্তি পুরোপুরি নির্ভর করে না, অনেকগুলির ওপর কাজ করে। যেমন কোনো দেশের প্রাকৃতিক সম্পদ থাকার পাশাপাশি উন্নত বিজ্ঞান ও প্রযুক্তি থাকা দরকার। তোমাদের কেমন লাগলো নোটটা তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।